অর্থাৎ 21শে জুলাইয়ের শহীদ স্মরণে, শহীদ তর্পণের ঠিক আগের দিন আপনারা যে চায়ের আড্ডা করেন, গত কয়েক বছরও আসার সুযোগ হয়েছে। আপনারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই চায়ের আড্ডা, আজকে ভয়ঙ্কর বৃষ্টি চলছে, আমি তো ভাবছিলাম মানে সভা হচ্ছে কি যাব না, কিন্তু না, এখানে এসে দেখলাম মমতা ব্যানার্জির সমর্থক মানে মমতা ব্যানার্জির সমর্থক, সভা চলছে, প্রবল বৃষ্টি। বৃষ্টিটা শুধুমাত্র এই আকাশ থেকে জল পড়ছে ব্যাপারটা শুধু সেরকম নয়, একটু চারপাশের আবহাওয়াতে একটু গন্ডগোল আছে। তার মধ্যে দিয়ে এখন আমাদের কাজ করতে হচ্ছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তারা সেইভাবে কাজ করছেন। সিনিয়র জুনিয়র, কত সিনিয়র রয়েছেন এখানে, আবার জুনিয়ররা রয়েছেন, সবাই রয়েছেন। 21শে জুলাই শহীদ তর্পণ, 1993 21শে জুলাই, নো আই কার্ড নো ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কর্মসূচি, 13 জনের মৃত্যু, একজনের বডি আইডেন্টিফাইড হয়নি, মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা, 100-র বেশি লোক জখম। তারপর থেকে প্রত্যেক বছর 21শে জুলাই আমাদের নেত্রী এই তারিখটাকে কিন্তু সারা ভারতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে একটা তাৎপর্যপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করে দিয়েছে। আর আমরা যারা তৃণমূল পরিবারের, তাদের তো অভ্যাস হয়ে গেছে, নতুন বছরে নতুন ক্যালেন্ডার যখন আসে, কেউ প্রথম দেখে নি আচ্ছা পুজোটা কি বার পড়লো, আর তারপরেই দেখি 21শে জুলাই কবে পড়লো। মানে 21শে জুলাই কিন্তু শুধুমাত্র শহীদ তর্পণ এবং শহীদ তর্পণকে কেন্দ্র করে বাংলার রাজনীতি, দেশের রাজনীতি কোন দিকে যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গত কয়েক দশক ধরে এইটাকে নির্ধারণ করে দিয়ে আসছে। আমার মনে হয় আমরা এখানে যারা আছি সবাই সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ। ছাত্র প্রিয়াঙ্কা রয়েছে, আইটি উপাসনা, আরো অনেকে রয়েছে এখানে। যুবক থেকে আমি মজিদকে দেখেছিলাম, সে কোথায় গেল, আচ্ছা প্রতাপ রয়েছে, শহীদ পরিবারের আপনারা সবাই আছেন। আমরা আর একটা জিনিসকে একটু গুরুত্বপূর্ণ আঙ্গিকে তুলে ধরা দরকার। শহীদ তর্পণ মানেটা কি? বছরে একদিন এলাম ফুল দিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পৃথিবীর গণ আন্দোলনের প্রশ্নে একটা বড় জিনিস করে দিয়ে গেছে। একজন দায়িত্বশীল অভিভাবক, নেত্রী, তার ডাকে আন্দোলন, এত লোকের প্রাণ গেল, তারপরের কর্তব্যটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর জখম, ঘটনাচক্রে পুলিশ যখন অচৈতন্য মমতা দিকে তুলে নিয়ে যাচ্ছিল, ডিসিএসবি সাদা অ্যাম্বাসাডার, ওই গাড়ি থেকে মমতা দিকে নিয়ে আমি প্রথমে মেয়র রোড, তারপরে এসএসকেএম, ভর্তি হয়নি, তারপর উডল্যান্ডসে ভর্তি করিয়ে ফিরেছি। সৌগতদা ছিলেন, আরেকজন ছিলেন। কিন্তু আমাদের এইটাও আজকের প্রজন্মের কাছে আনতে হবে যে গণ আন্দোলন, গণহত্যা হলো, তারপর নেত্রী কি করলেন? চারপাশে বহু গুলি চলে, আন্দোলন মানে মানুষ শহীদ হন, কর্মীরা শহীদ হন, এবং তারপরে কার্যত তারা শুধু একটা শহীদ বেদিতে থেকে যান। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের জীবন্ত করে রেখেছেন, শুধু শহীদ বেদিতে রাখেন। কবি সুভাষ মুখোপাধ্যায়কে দিয়ে তখন একটা কমিটি করেছিলেন যে পরিবারগুলি আত্মীয়কে হারালো,
তাদের আর্থিক সাহায্য দিতে হবে, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো। সুভাষ মুখোপাধ্যায়ের মতো বামপন্থী কবি, তার নেতৃত্বে সেই কমিটি কাজ করলো পরিবারগুলিকে আর্থিক সাহায্য যতটা সম্ভব। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যা সুযোগ পেয়েছেন, সেই পরিবারের কারোর চাকরি করে দেয়া, কাজ করে দেয়া, পাশে থাকা, এবং 21শে জুলাই মঞ্চে তাদের সম্মাননা। ফলে একজন অভিভাবক, নেত্রী, তিনি কিন্তু একটা ঘটনা ঘটলো, ব্যাপারটা সেখানে শেষ করলেন না। এটা শুধু রাজনীতি নয়, কয়েকটা পরিবার তাদের সদস্য হারিয়েছে এবং তাদের অভিভাবক হিসেবে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এটাও আজকের জেনারেশনের কাছে নিয়ে যেতে হবে যে অন্য দল, অন্য কোন আন্দোলন, আমরা সব শহীদকে সম্মান করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোটাও মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্দোলনের মধ্যেই ঢুকিয়ে নিয়েছেন। এটাও একটা আন্দোলন, ওই পরিবারের পাশে থাকতে হবে। এগুলো আমাদের আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে এগুলোকেও আনতে হবে। অনেক বছর হয়ে গেল, 33 বছর। ফলে ঘটনাটাও যেমন আমরা বলবো, তারপরের প্রাসঙ্গিকতা, তারপরের গুরুত্ব, সেগুলো আমাদের আস্তে 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 বলতে হবে। 21শে জুলাই সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার রাজনীতিকে একটা বাঁক দেখিয়েছে। কিরকম কি? 93 থেকে 97, 21শে জুলাইয়ের রাজনৈতিক তাৎপর্য কি ছিল? 93 তো নো আই কার্ড, নো ভোট। কিন্তু 94 থেকে 97, যেহেতু কংগ্রেস তখন সিপিএম এর বিরুদ্ধে লড়ছে না দিল্লির বাধ্যবাধকতায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন পথে যাবেন? 21শে জুলাইয়ের সমাবেশগুলো চোখের ওপর ভাসে, মমতা ব্যানার্জি এগিয়ে চলো, বাংলা তোমার সঙ্গে আছে। 93 থেকে 97 তারিখগুলো খুব উল্লেখযোগ্য। আমি প্রিয়াঙ্কা, উপাসনা, যুবই যারা আছে তাদের বলবো এগুলোকে আমাদের কর্মীদের মধ্যে নিয়ে যেতে। 1997 সাল 21শে জুলাই ধর্মতলা, তখন অবিভক্ত কংগ্রেসের কর্মীরা তারা জানিয়ে দিচ্ছেন যে মমতা দি আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি, আপনি যদি নতুন দল করেন তাহলেও আমরা সেই নতুন দলে যাব। কবে বলল? 21শে জুলাই 1997। এরপর 9 অগস্ট 1997 কংগ্রেস প্লেনারি ডাকলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, মমতা দিকে উপেক্ষা করে। মমতা দি বলল ওরা ইনডোর, আমরা আউটডোর। ওদের ওখানে সব মিলিয়ে সারা দিল্লি, সারা ভারতের লোক এসে 3 থেকে 4 হাজার। আর মহাত্মা গান্ধী 4-5 সমুদ্র হয়ে গিয়ে কয়েক লক্ষ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় 1997 সালের 9 অগস্ট তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেই প্রথম তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করলেন। তখন কিন্তু দল ঘোষণা হয়নি। লড়াই করব বাংলার মানুষের সঙ্গে, তৃণমূল কংগ্রেস কমিটি লড়াইটা করবে, এটা ঘোষিত হলো 9 অগস্ট 1997 মেয়র। এরপর কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করে বার করে দিতে চাইছে। 22শে ডিসেম্বর 1997 প্রথমে দিল্লি বলল আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বার করে দিচ্ছি, বহিষ্কার। প্রদেশ কংগ্রেসকে বলল তোমরা রাজ্য সম্পাদক মন্ডলীর মিটিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করো। মূল কারণ কি? মূল কারণ কংগ্রেসকে তখন ডিকটেট করছে সিপিএম।
দিল্লিতে কংগ্রেসের সিপিএম কে দরকার, আর সেই সুযোগে সিপিএম এখানে অত্যাচার করে যাচ্ছে। লড়াই করছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কংগ্রেসকে নিয়ে সিপিএম এর কোনো চিন্তা নেই। কন্ট্রোল করতে হবে কার? মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম ও ভাবতে পারেনি, ভেবেছিল বহিষ্কার করে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, হলো উল্টো। সেদিন থেকে সিপিএম এর শেষে শুরুটা হলো। তাহলে 22শে ডিসেম্বর 1997 কংগ্রেস বহিষ্কার করলো, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকেই পরবর্তী ইলেকশন লড়ব। এরপর 1998 সালের 1 জানুয়ারি অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস স্বীকৃতি প্রতিষ্ঠা, যেটি আমাদের পার্টির জন্মদিন। ফলে এগুলো আস্তে আস্তে আমাদের যারা নতুন যারা আসছেন তাদেরকে ছোট ছোট ওয়ার্কশপ, ছোট ছোট চায়ের আড্ডা, এগুলো তো বড় সভায় এইসব বক্তৃতাগুলো করা যায় না, কিন্তু এগুলো যারা নতুন তাদেরকে তো আস্তে আস্তে তৈরি হতে হবে। এই যেমন সিপিএম বলে মহাকরণে দখল করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মিথ্যা কথা। তার কারণ সে সময় দাবিটা ছিল নো আই কার্ড নো ভোট। আই কার্ডটা দেবে কে? ইলেকশন কমিশন। তখন এই যেসব বিল্ডিং বা এদিক ওদিক ইলেকশন কমিশনের অফিস ছিল না, মুখ্য নির্বাচনী অফিসার তার দপ্তরটা ছিল মহাকরণে। সেই কারণে বলেছিলেন মহাকরণ চলো, সেই কারণে মহাকরণ অবরোধ। এবং কেউ একজন তৃণমূল কর্মীও সেদিনকে কিন্তু মহাকরণে ঢুকতে যায়নি। যদি যেত, পৃথিবীর কোন শক্তি ছিল না সেদিনকে তাদেরকে আটকায়, সেই যুব কংগ্রেস কর্মীদের। তারা যাননি, একজনও যাননি। কংগ্রেস বলছে হাইজ্যাক। কিসের হাইজ্যাক? 93 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন, তাই ওই ব্যানারে হয়েছে। তখন তো প্রদেশ কংগ্রেস সাপোর্টই করেনি আন্দোলনকে। একটা ছবি দেখাতে পারবেন কেউ? একটা ছবি যেখানে ঘটনার দিন 21শে জুলাই একজন সিনিয়র কংগ্রেস নেতা এসে আক্রান্তদের পাশে বা মমতা ব্যানার্জির পাশে ছিলেন? নেটে এত ছবি আছে, একটা কংগ্রেস নেতার ছবি দেখান, একজন। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রণববাবু পরের দিন এলেন, কর্মীরা এত ক্ষিপ্ত, এসএসকেএম এ এমন বিক্ষোভ হলো তাদেরকে কার্যত পালিয়ে যেতে হয়েছিল। যে আজকে সারাক্ষণ সিপিএম এর দালালি করার পর এখন এসছেন ঘটনার পর পরের দিন ডেড বডি গুনতে। আমরা দেখেছি, আমরা যারা দেখেছি এগুলো সব চোখের উপর ভাসে ঘটনাগুলো। আর আজকে কারা এসে বলছে তারা করবে শহীদ তর্পণ। এদের কোন লাজ লজ্জা আছে? একটা বালিশ চাটা চাটন ভিত। আমাদের দল বেশি উদার। এইসব 20 মালগুলোকে কেউ ডেকে আনে? সিপিএম লাথি মেরে বার করে দিয়েছিল, কি দরকার ছিল? গোলগাল নাদুস নুদুস চেহারা, ইংরেজি বলতে পারে, তো সুতরাং ওখানে তাকে এবার এখানে বসিয়ে দাও। আর 4টে আমাদের অরিজিনাল কর্মী যেগুলো লড়ে যায়, তারা জায়গা পায় না, এসব ফেরত বাজগুলো এসে বসতে হয়। তারা ডুবিয়ে যায়, তারপর লড়ে মরতে হয় বাকিদের। ঠিক না বল? সিপিএম থেকে তাড়ালো, কি দরকার ছিল না? আর এদেরও আমি বিবেক বলিহারি যাই। আমরা বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে তো 100 বার সমালোচনা করি, কিন্তু এখানে আমি বিজেপিকে কি সমালোচনা করব? এখানে তো যত গদ্দার বেঈমান চাষ তো আমরা করেছি। দিদিমণির তো একা ছবি তোলা যেত না, এ পাশে এ পাশে মনের কথা বাংলার বেশি। মা দুর্গা দাঁড়িয়ে রইলেন, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সেজে যারা ঘুরে বেড়াতো, তারা অন্যদিকে গিয়ে
মানুষ ওদের সঙ্গে নেই। রোজ প্রতিনিয়ত আমরা যত মিশছি আমরা অনুভব করছি, আমরা যারা আছি এখানে বাইরে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে যারা আছি, মানুষ তাদের সঙ্গে আছে। এটা কি? ভোট হয়েছে 2 মাস 3 মাস, হাতের কালি ওঠেনি, মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে। আচ্ছা, এরাই যদি মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় আসতেন, মুখ্যমন্ত্রী হতেন, তখন তো দিদি 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 এই লোকগুলোই আরো মন্ত্রিত্ব পেত, আরো লুট করে যেত। আজকে মমতা দি খারাপ, আজকে অভিষেক খারাপ। আর উলুবেড়িয়ায় ভোটের আগে চাটনের বাচ্চা বলছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বিধানসভায় সেদিন দাঁড়িয়ে, আমাকে তো মাইক দেবে না, আমার মাইক লাগেও না, ওই কটা লোককে শোনাতে আমার মাইক লাগে না। আমি বিজেপির দিকে তাকিয়ে বললাম, ওই যে চাটন মৃত বসে আছে, ও বালিশ চাটার ভিডিওটা দেখেছেন? সবাই বলে, হ্যাঁ দেখেছি। আমি বললাম, ওটা আর একবার ভাইরাল করা হবে তো? তো বিজেপি লোকেরা বললো দাদা হবে। আরে বিজেপির সঙ্গে তো নীতির লড়াই, 100 বার লড়বো, ওটা তো থাকবে। সিপিএম এর সঙ্গে নীতির লড়াই, কংগ্রেসের সঙ্গে আমাদের অরিজিনটা যেহেতু কংগ্রেস, আমাদের অনেক কিছু এক জায়গায় একসঙ্গে চলা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধীকে, ইন্দিরা গান্ধীকে, সোনিয়া গান্ধীকে আলাদা শ্রদ্ধার চোখে দেখে এসেছেন, ওই সমীকরণটার মধ্যে আমরা ঢুকছি না। কিন্তু এরা যেটা করছে, বিশ্বাস করুন, কোন সম্মান পাচ্ছে না। আমি আজ বিধানসভায় গেছি মমতা ব্যানার্জির জন্য, হাতের আঙুল থেকে কালি ওঠেনি। আর আমি বলবো, মুর্শিদাবাদের এক নেতাকে দেখলাম, যার জন্য দলটা আরো ডুবেছে, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। সে বলছে, আমাকে দেখে 2-4 জন ভোট দিয়েছে, আপনাদের দেখে 2-4 জন ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তো আমাদের জেলায় এসে ভোট করতে আসেননি। ঔদ্ধত্যটা ভাবুন। 6 মাস লাগবে, পুজো যাবে, ওই বিজয়ে একসঙ্গে এগুলোর বিসর্জন হবে। দাঁতে দাঁত চেপে থাকুন। আমাদের এখন একটু সহ্য করার সময়। মদন দা, কাকে বিশ্বাস করব? কতদিনের সম্পর্ক বলুন? আমরা দুজন গত কদিন ধরে কত রকম আলোচনা, কত কি। একটা ইডির চিঠি গেল, শেষ। আবার বলছে আমাকে চমকাবেন না। আরে চমকে ঘরে ঢুকে গেল, ঘর পাল্টে ফেললো, বলছে চমকাবেন না, তো মহা মুশকিল। ঠিক আছে, চলবে। আমার মনে পড়ে যাচ্ছে 2021 সাল, বাবুরা তো সব চার্টার্ড ফ্লাইটে, সব তখন তো অন্যদিকে যাচ্ছে। বিধানসভা ঠিক মুখ চুটিয়ে বক্তৃতা করে বেড়াচ্ছি চারদিকে। রামনগরে বসে আছি, রামনগরে অখিলগিরির সভায় বসে আছি। একটু বাদে বক্তৃতা দিতে উঠবো, বক্তৃতা দিতে উঠবো, মঞ্চে বসে আছি, মেল ঢুকলো, হোয়াটসঅ্যাপ ঢুকলো, ইডি সামন আমাকে। একটা লোক বুঝতে পারেনি, একটা লোক আওয়াজ পায়নি। বক্তৃতা করেছি, ইডির সঙ্গে দেখা করেছি, যা যা করার করেছি, চিৎকার করে তৃণমূল করেছি, তৃণমূলের প্রচার করেছি, মমতাদি জেতার পর উৎসব করেছি, আজও করছি, ভবিষ্যতেও করছি। বলছে 27 মাস আমি জেলে থাকার পরেও কিন্তু আমি তৃণমূল করছি। মরনা, তোমার জেলটা ছিল পিজির উডবার্ন ওয়ার্ড, ছিল জেলে। আর তোমাকে উডবার্ন ওয়ার্ডে থাকার যে সুযোগ করে দিয়েছিল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক তো? এই দলে যদি কারোর রাগ দেখানোর আর ক্ষোভ দেখানোর রাইট থাকে, ওই কপিরাইটটা আছে শুধুমাত্র কুণাল ঘোষের। দ্বিতীয় মারা গেছে নাম করছি না, আর কজন মিলে মমতাদি আমার স্নেহ করতেন, হিংসার চড়ে তখন এত বুঝতাম না তো, সামনে ছুটছি, ছুরিটা পিঠে পড়েছিল, জীবন তছনছ করেছে, কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, আমি আরো দেখাবো। আমার ঝামেলা হয়েছে, আমি জোরে বলেছি, যেদিন যে মুহূর্তে যে মাসে আমার কোন রাগের ভিডিও আপনি দেখাবেন, সেই মাসেও দলকে চাঁদাটা জেলে বসে কুণাল ঘোষ দিয়ে বুঝিয়েছে আমি মমতা ব্যানার্জির সঙ্গে। আমি দিদিকে শ্রদ্ধা করি, দিদির উপর বহু রাগও করি, আর দিদিকে ভালোবাসি। ওইরকম উচ্চতার একজন নেত্রীকে আমি দেখেছি কাছ থেকে, এমন কিছু মুহূর্ত, এমন কিছু অনুভব, কোথায় যাব ছেড়ে বলুন, কেন যাব? আমরা একসঙ্গে থাকবো, ঝড় জল আসে, পৃথিবী গোল, পৃথিবী ঘোরে, ঋতু বদলায়, সব রকম নিতে পারেন আপনি, ঝগড়ুটে নাম নিতে পারবেন, সব নিতে পারবেন, কিন্তু গা থেকে এক ফোঁটা রক্ত বেরোলে যেন কেউ না বলে বেঈমানের রক্ত, এটা আমরা করতে পারবো। কাল এরা আয়োজন করছে, ওখানে একটা আয়োজন, আর একটা যন্ত্রণা, এসব দিদি উদার হতে গিয়ে না একটা বিচিত্র পরচুলা করে ঘুরে বেড়ায় সুদীপ ব্যানার্জি। আমার কয়েকজন বললো ডিম মারবো, কি মারবি, ও তো চরচুলা করে ধুয়ে নেবে, ওটা ডিম মেরে রাখছি। বাটের মোড়া হোয়াটসঅ্যাপ, সারা দিন রাত মমতাদির কাছে কেঁদে গেল, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ। ওকে একবার সরিয়েছিল উত্তর কলকাতা থেকে, তাপস রায়কে সভাপতি করেছিল, ভালো কাজ করছিল। মাঝখানে সুদীপ দা, আমি আবার হব, আমি আবার হব, আমি আবার হব, একটা বয়স্ক লোক 24 সালে জিতলো অ্যান্টি বিজেপি ভোটে, মমতাদির প্রার্থী, আর আজকে গিয়ে বলছে আমি এনডিএ শরিক হব। আর ওর জন্য উত্তর কলকাতায় এই তাপস রায় থেকে শুরু করে আরো কয়েকজন যারা যেত না, এই সুদীপটা আর ওর সমস্ত উচ্ছিষ্ট ভোগীগুলোর পাল্লার পরে ওই লোকগুলো চলে গেল। এই মেরামত এখন আমাদের করতে হবে। আমরা এইটুকু বলি, হ্যাঁ আমরা হেরেছি, ইলেকশন কমিশন দিয়ে জোর করে হারিয়েছে, আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল, কিন্তু আজকে বাংলার মানুষ বুঝছেন, হারে হারে গোটা দেশ বুঝছে। আজকে সকালে ঘুম থেকে উঠে পেলাম কি, লাঠি চালিয়ে দিয়েছে যন্তর মন্তরে, র‍্যাব নামিয়ে দিয়েছে, পিটিয়ে দিয়েছে। আবার এখন আসছি, আগরতলা থেকে একজন জানালেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার, রাজ্য পুলিশের প্রধান ডিজি, তার ডেড বডি পাওয়া গেছে তার অফিস থেকে। এখন সে আত্মহত্যা করলো না অসুস্থতায় মারা গেল, নাকি ডিজি ডেড বডি পোস্টমর্টমে পাঠাতে হচ্ছে। দাম বাড়ছে, গোটা দেশটা একটা যাচ্ছে তাই অবস্থায় গেছে, সেই জন্য ওরা ভাঙতে চাইছে। কাকে ভয় পায়? মমতাদিকে ভয় পায়। কাকে ভয় পায়? তৃণমূলকে ভয় পায়। কাকে ভয় পায়? আপনাকে, 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 আমাদের, আমাদের সবাইকে ভয় পায় না। ওরা এমন একটা সরকার চালাতে চায় যে রাজ্যে সরকারটা ওরা চালাবে আর বিরোধীদের ওরা পুষবে, পুলিশ দিয়ে সাহায্য করাচ্ছে। কিছুদিন আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের ছেলেরা অ্যারেস্ট হয়েছে, সত্যিকে অকারণ অ্যারেস্ট করে রাখলো, অকারণ অ্যারেস্ট করে রাখলো। ডক্টর শশী মাইজার বাড়ি আক্রমণ করলো বিজেপি, শক্তি ওখানে ছিল না। পরে যখন খবর পাওয়া গেল সবাই ছুটে যাচ্ছি শশীদির বাড়িতে, তখন ও গেছে, তখন তো ঘটনা শেষ। তাকে পিসি জেসি সব করিয়ে বসিয়ে রইল। রাত রাত
কিন্তু আমি তো শক্তির মতো যুব নেতাদের স্যালুট করব, তুমি পিসি জেসি সব করার পরেও আজকে তো তৃণমূলের মঞ্চে ছেলেটা বসে আছে। ফলে চলুন, এমন কিছু কথা থাকে না, সেগুলো বড় সভাগুলো বলা যায় না, ঘরের কথাগুলো। অনেকে যাবে, যারা যাবে, কিছু লোক যাচ্ছে একদম চোর, ফুলে ফেপে উঠেছে দিদির ছবি সামনে রেখে, তারা এখন বাঁচতে যাচ্ছে। আবার কিছু লোক যাচ্ছে, অন্য মামলা মোকদ্দমা আছে, খুনের মামলা, যে খুন হয়েছে তার স্ত্রী যাচ্ছে মুখ্যমন্ত্রীর দরবারে, যেই চাপটা বাড়ছে সঙ্গে সঙ্গে যে খুনের মামলার আসামি সে চলে যাচ্ছে ভালো তৃণমূল হয়ে, যদি অ্যারেস্ট না হয়। আবার অনেকে তারা হয়তো দোষ করেনি, তাদের ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে অ্যারেস্টের ভয় দেখিয়ে এখন আমাদের এটা সহ্য করতে হবে। যারা দাঁতে দাঁত চিপে থাকবে, লিখে রেখে দিন, বাংলায়, ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমরা আস্থা রাখি, আমরা ভরসা রাখি। মানুষ হঠাৎ একটু যে আমাদের অনেকের কার্যকলাপে একটু বিরক্তি এসেছিল গত 1-1.5 মাসে, এই গদ্দারির হাওয়ায়, ধরুন কাকলিদি, আমি কাকলিদিকে কোনো খারাপ কথা বলতে চাই না, কেন বলবো, এদের সঙ্গে আমাদের সুসম্পর্ক। কবার হেরেছে বলুন তো, তারপরেও মমতাদি কিন্তু এদেরকে প্রমোট করেছেন, এদেরকে দাঁড় করিয়েছেন। এখানে আপনারা অনেকে আছেন জীবনে একবারও টিকিট পাননি, এরা হেরে 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 তারপরেও মমতা দিয়ে দাঁড় করিয়েছেন, জিতিয়েছেন। কারা বলছে? সুদীপ ব্যানার্জির মতো এরা আস্ত বেঈমান লোকদের জন্ম। কয়েকদিন আগে মমতা দিকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিল, মমতা আমার নিজের গাড়িটা একটু পুরনো হয়ে গেছে, তো পার্টি যদি আমাকে একটা নতুন গাড়ি কেনার টাকা দেয়, খুব স্বাভাবিকভাবেই পার্টি সেটা দেয়নি। তো এখন তো আমি যার সঙ্গে ছবি দেখছি, অমিত শাহ, কখনো দেখলাম নরেন্দ্র মোদী, আমি তো দেখা হলে জিজ্ঞেস করতে হবে তাহলে কি টাকাটা চাইতে গেছেন নাকি গাড়ি কেনা। ভাবা যায় ভোটের পর কর্মীরা মার খাচ্ছে, আমরা থানায় হাসপাতালে এর ওর পায়ে ধরতে ঘুরে বেড়াচ্ছি, আর এই সমস্ত আদ্দামরা ঘাটের মোড়া তখন নিজে গাড়ি কিনবে বলে পার্টির অ্যাকাউন্ট থেকে টাকা চাইছে। এরা মানুষ? মৃত্যুন, তুই ওর বেদির জায়গা কিন্তু ঠিক করে রেখে দে, ও কিন্তু বেশি দিন নেই। ও শরীর দেখে যা মনে হচ্ছে এত লোক নিতে পারবে না শরীরে, আর ঠাকুরও এতদিন রাখবে না। আয় সুদীপ, বুকে আয়, তুই গাড়ি ওখানে পেলি না, আমি তোকে ওই কি রথ বলে ওটা, হ্যাঁ হ্যাঁ, তুই আয়, না ওই তুই আয়, আমি তোকে ওই পুষ্পক রথে তোকে আমি নিয়ে আসছি। একটা না, আমার প্রিয় বৌদি নাড়ু খাওয়া এখন না, আমি আগের দিনে মৃত্যুনকে বলেছি গাড়ির খবর পেয়ে, যে একটা ভদ্র সভ্য ইয়ে রাখবি, ইয়ে বেদি, সুদীপদার একটা পরচুলাহীন মূর্তি, আর তার সঙ্গে মমতাদিকে পাঠানো হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটটা, গাড়ি কেনার টাকা দেবে। তৃণমূলটাকে বেচে, তৃণমূল কর্মীদের সেন্টিমেন্টটাকে বেচে খেয়েছে এরা। যতক্ষণ না দেহত্যাগ করবে এরা অন্য কিছু ত্যাগের জায়গায় নেই। আমি তো বলেছি, আমি যেমন ঋতকে বলেছি, আমি তো বলছি, একটা রেপিস্ট, চাটন, বালিশ চাটা তোর ক্ষমতা থাকে, তুই আমার মাননীয় মামলা কর। আর এই সুদীপ ব্যানার্জি এন্ড কোং পার্টির, আচ্ছা তাহলে মানসিকতা ভাবুন, পার্টির কাছ থেকে টাকা চেয়েছে, পাইনি বলে রাগ,
তাহলে এবার যদি কেউ ভাবে অন্য জায়গায় অনেক কিছু পাওয়া যাচ্ছে, তার ভাবনাটা কি ভুল হবে? ভুল হবে না। তাহলে আমরা প্রশ্ন তো আমরা করবোই, দেখতে পেলে করবো, যেখানে সেখানে করবো, শান্তিপূর্ণ ভাবে করবো, গণতান্ত্রিক ভাবে করবো, কিন্তু আমরা করবো। চলুন পার্টিটা আমরা সবাই মিলে ঠিকঠাক রাখি। পার্টি ঠিক থাকলে আমরা সবাই আছি। আমাদের একটা জিনিস জেনে রাখবেন, জেতা হারাটা অন্য জিনিস। কিছু কিছু জেতা হারা সঙ্গে সঙ্গে হয়। আর্জেন্টিনা স্পেন কাল সন্ধ্যেবেলা হয়ে গেছে বা রাতের বেলা হয়ে গেছে। কিছু কিছু খেলা আপনি পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট বেরোবে, হবে। কিছু কিছু খেলা না সময় রেজাল্ট বার করে। এই খেলাটা আমরা সেই খেলা খেলছি, সময় রেজাল্ট বার করবে। সম্মান নিয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারি, বিজেপি সরকারে আমরা বিরোধী, কিন্তু তার মানে কি আমাকে এক্ষুনি সরকারের কাছাকাছি যেতে হবে? আমাকেও ভালো থাকতে হবে? আমাদের কি এত মেদ জমে গেছে? না, এটা করা যাবে না। যারা যাবে তারা সম্মান পাবো না, কিন্তু আমরা যারা দাঁড়িয়ে থাকবো তারা কিন্তু সম্মানটা পাবো। মানুষ বলছে। ছেলেটা এক ভদ্রমহিলা প্রকাশ্যে একটা বড় অনুষ্ঠানে দাঁড়িয়ে বললেন, আমি তৃণমূল সমর্থন করতাম না, কিন্তু অনুরোধ করছি, আপনাদের লড়াইটা ভালো লাগছে, ভদ্রমহিলাকে ছেড়ে আর কেউ যাবেন না। শুনতে ভালো লাগে। এই বিজেপি দেশের জন্য ভালো নয়, টিকতে পারবে না। কৃষকরা বুঝছে, শ্রমিকরা বুঝছে, ছাত্ররা বুঝছে, সবাই বুঝছে। সেই জন্যই ওদের বিল পাস করাতে হবে বলে নিয়ে যাচ্ছে এখন এমপি গুলোকে। আর এই লোভী মালপত্র সব, তোদের ক্ষমতা হলো না 4 তারিখের আগে বড় বড় কথা বলার। মমতা দি আর অভিষেক যদি খারাপ হয়, তাহলে তোমরা নমিনেশন নিয়ে দাঁড়িয়েছিলে কেন? পার্টির অ্যাকাউন্টটা বন্ধ করে রেখেছে সিআইডি আর ইডি কে ব্যবহার করে। যে অ্যাকাউন্টকে বলছে ওরা খারাপ, সেই অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ টাকা চাটন রিতোর অ্যাকাউন্টে ঢুকেছে। সেই টাকা দিয়ে ইলেকশন করে এমএলএ হয়ে থুতু আকাশে ছুঁড়লে না নিজের মুখে পড়ে, চাটন আর কোথায় থুতু ফেলবে? যাই হোক, একটা প্রতিকূল পরিস্থিতি, কিন্তু মানুষ সঙ্গে আছেন, মমতাদির সঙ্গে আছেন। আমরা যদি দাঁতে দাঁত চিপে এই ফেসটা লড়াই করি, আগামী দিনটা আবার আমাদের মাথার উপর মমতাদি আছেন। মমতাদির থেকেও যারা সিনিয়র, সৌগতরা ফুল ফর্মে নেমে পড়েছে। তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন। আজকে তো এখানে নতুন যারা আমাদের শাখা সংগঠন ইত্যাদি তরুণ তুর্কিরা, তারা সবাই চলে এসছে। আজ এই অবধি থাক। সকলকে বলুন, বাড়ি ফিরে যত চেনা আছে, বন্ধু বান্ধব যেখান থেকে যা, সরাসরি একেবারে আকাশ ভেঙে বৃষ্টি হোক, যা হোক, কাল আমরা কেউ নড়ছি না। মমতা ব্যানার্জি দিচ্ছেন ডাক, আমাদের সমাবেশ উপচে যাক। আইন টাইম মেনে করতে হবে, আইন টাইম মেনে করতে হবে। মানুষ লক্ষ্য রাখছেন, মানুষ কিন্তু মমতাদির সঙ্গে যারা থাকছেন তাদেরকে সম্মান দিচ্ছেন, আশীর্বাদ করছেন। তারা কিন্তু রবীন্দ্রনাথের সেই কথাটা মনে রাখবেন, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই। হ্যাঁ, আমরা হেরেছি, হেরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। কি ওই যে কি আছে না ওটা, हार को जीतने में बदलने को क्या कहते हैं? बाजीगर। क्या कहते हैं? बाजीगर। बाजीगर कहते हैं। और ममता बनर्जी बाजीगर है। ममता बनर्जी সবাই মিলে চলুন লড়ি, আর বছর বছর আপনাদের এই চায়ের আড্ডা জমতে থাকুক। সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ বেশি বলে ফেলেছি। আসলে কি, কোন কোন সভায় রুটিন কথা বলা, আর এখানে এমন কিছু মুখ থাকে মন খুলে কথাবার্তা বেশ একটু বলা যায়। মানে মানে শুয়োরের নাতিকে শুয়োরের নাতি বললে অসুবিধা হয়। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।